আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ভুল ঠিক জানি না, আমার এখন ভালো লাগছে না, আমি রুমে গেলাম। এতটুকু বলে চলে যেতে নেয় বর্ষা। বর্ষাকে যেতে দেখে শুভ্র হাত ধরে বসে বর্ষার, তারপর বলে, আমার কথাটা তো শুনবে একবার। আপনাকে কিছু বলতে হবে না শুভ্র। তুমি আবারও আমায় ভুল বুঝছো বর্ষা। আমার কথাগুলো শুনলে আমি জানি তুমি বুঝবে আমায়, তাই প্লিজ একবার আমার কথাটা শোনো। শুভ্রের কথা শুনল এবার, নির্বিকার স্বরেই বলল সে। ঠিক আছে, বলুন তবে। আসলে বর্ষা হয়েছে কি, শুভ্র আর কিছু বলার আগেই সশব্দে ফোনটা বেজে উঠল তার। সঙ্গে সঙ্গেই চমকে উঠল শুভ্র। তৎক্ষণাৎ ফোনটা হাতে নিল সে। হসপিটাল থেকে ফোন এসেছে। শুভ্র একবার বর্ষা তো একবার ফোনটার দিকে তাকাচ্ছে। বর্ষা বুঝল বিষয়টা, নিজের হাতটা শুভ্রের হাত থেকে ছাড়িয়ে নিল। আমরা পরে কথা বলবো। এতটুকু বলে তৎক্ষণাৎ জায়গা ত্যাগ করল সে। আর শুভ্র পুরো হতাশ হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। এরই মাঝে ফোনটা আবারও বেজে উঠল। শুভ্র নির্বিকার হয়ে ফোনটা তুলে বলল, আসছি আমি। মাঝপথে কেটে যায় কয়েকটা দিন। এই কয়েকদিনে শুভ্র বর্ষার দূরত্ব বেড়ে গেছে আরও। কারো সাথেই কথা হয় না তেমন। শুভ্র অনেকবার অনেক কিছু বলতে চেয়েও বলতে পারে না, যার দরুন দূরত্ব যেন আগের চেয়েও বেশি বেড়ে গেছে তাদের। পরিস্থিতি এমন যে শুভ্র চাইলেও কিছু করতে পারছে না। এয়ারপোর্টে নিজের ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে আছে বর্ষা। আজ বাংলাদেশে যাবে সে। এখানে থাকলে দম বন্ধ হয়ে মারা পড়বে। শুভ্রকে দেখলেও ভীষণ কষ্ট হয় তার। আর বাড়ি থেকে খবর এসেছে দাদুর শরীরটাও নাকি ঠিক নেই। তাই অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিল বাংলাদেশ যাবে বর্ষা। তারপর শুভ্রকে মুক্তি দিয়ে দিবে। এভাবে তো আর চলতে দেয়া যায় না। নানা কিছু ভেবে তপ্ত নিঃশ্বাস ফেলে ঢুকে পড়ল বর্ষা এয়ারপোর্টের ভেতর। গাড়ি করে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে শুভ্র। মনটা আজ ভীষণ ফুরফুরে লাগছে তার। অবশেষে নিজের ঝামেলা মিটিয়ে বেরিয়ে আসতে পেরেছে শুভ্র। শুভ্র ভেবে নিয়েছে আজই বর্ষাকে সবকিছু বলে তাদের দূরত্ব হাটিয়ে তার মনের কথা বলবে বর্ষাকে। অনেক হয়েছে, আর নয়। নানা কিছু ভেবে ফোনটা হাতে নিল শুভ্র। তারপর মেসেজ দিল বর্ষাকে, আমি আসছি, তোমাকে আমার মনের সব কথা আজই বলবো। বোকারানি, হসপিটালের মেয়েটা কে ছিল? কেন আমি বিয়ের দিন ফিরে এসেছিলাম? কেন তোমায় বিয়ে করেছি? সব বলবো আমি। অনেক হয়েছে দূরত্ব, আর নয়। এবার সব শেষ করার সময় এসেছে। অপেক্ষায় থেকো, আমি আসছি। বলেই মেসেজটা পাঠিয়ে দিল শুভ্র বর্ষার নাম্বারে। অন্যদিকে মেসেজ এসেছে ঠিকই, কিন্তু সেটা দেখার আগেই নিজের মোবাইলটা অফ করে ব্যাগে ভরে নিল বর্ষা। তারপর এগিয়ে গেল সে নিজের গন্তব্যের দিকে। হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে শুভ্র আর বর্ষা রুমের বিছানার পাশ দিয়ে। সে ভাবতে পারেনি শেষ মুহূর্তে এসে এমন কিছু ঘটবে। বর্ষা চলে যাবে, তাও তাকে কিছু না জানিয়ে। কয়েক মুহূর্ত আগেই বাড়ি এসে রুমে ঢুকেছে শুভ্র। বর্ষার নাম নিয়ে ডাকে অনেকবার, কিন্তু বর্ষার কোনো সাড়া শব্দ না পেয়ে বুকটা কেমন যেন করে ওঠে তার। পুরো বাড়ি খুঁজে বর্ষাকে পায় না। পরক্ষণেই টেবিলের ওপরে একটা চিঠি লেখা দেখে পড়ে সেটা, যেখানে লেখা ছিল, প্রিয় শুভ্র, আমি জানি এভাবে হুট করে আপনাকে কিছু না বলে চলে যাওয়াটা আমার হয়তো এটা উচিত হয়নি, কিন্তু বিশ্বাস করুন আমি না আর পারছি না। আপনারা আমার দূরত্ব যেন তিলে তিলে শেষ করে দিচ্ছিল আমায়। তাই নিজেকে বাঁচাতে আর আপনাকে মুক্তি দিতে চলে যাচ্ছি আমি। ভালো থাকবেন। আর হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই। আমি বাড়িতে কাউকে কিছু বলবো না। আপনার কোনো দোষ নেই, আপনি তো বিয়ের আগেই ডিভোর্স চেয়েছিলেন। আমার আফসোস একটাই, আপনি বিয়ের আগে সব কথাগুলো বলেননি আমায়। শুধু বলেছিলেন আমার পছন্দ নয় আপনার। যাই হোক, ভালো থাকবেন। শুনেছি দাদু নাকি খুব অসুস্থ, যার জন্য বিয়েটা করেছিলাম সেই মানুষটাই অসুস্থ হয়েছে আবার। তবে আজ একটা কথা আপনাকে না বললেই নয়। আপনাকে বিয়ে করার কারণ শুধু এটা ছিল না দাদুর অসুস্থতা। আসলে আপনাকে আমি সেই ছোটবেলা থেকেই ভালোবাসতাম। আপনাকে নিয়ে হাজার স্বপ্ন বুনেছি আমি। সেদিন আপনাকে যে বার্থডে সারপ্রাইজ দিয়েছিলাম সেটাও আমার একটা স্বপ্ন ছিল বলতে পারেন।
যাই হোক, আপাতত এই কথাগুলো বড্ড অর্থহীন। জানানোর ইচ্ছে ছিল না তেমন, কিন্তু কেন যেন আজ বলতে খুব ইচ্ছে করলো, তাই বলে দিলাম। তবে ভাববেন না এই ভালোবাসার দোহাই দিয়ে আপনার জীবনে কোনো ঝামেলা করব আমি। ভালো থাকবেন, আর আপনি আপনার মতো, আর আমি আমার মতো থাকবো। এই কয়েকদিনের দূরত্বে আমি এতটুকু বুঝে গেছি, জোর করে ভালোবাসা হয় না। আমি আপনার জীবনের একটা ঝামেলা মাত্র, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি খুব শীঘ্রই আপনাকে সেই ঝামেলা থেকে মুক্ত করে দিব আমি। ইতি, আপনার অপ্রিয় একজন মানুষ, বর্ষা। পুরো চিঠিটা পড়ে পুরোই নিস্তব্ধ শুভ্র। আনমনেই বলে উঠল, তুমি আমার অপ্রিয় নয় বর্ষা, প্রিয় কেউ। তপ্ত নিঃশ্বাস ফেলল শুভ্র। বড্ড খারাপ লাগা কাজ করছে তার ভেতর। কেন সে আগে কিছু বলল না বর্ষাকে? ধাপ করে নিচে বসে পড়ল বর্ষা। মাথা ভন ভন করছে তার। এখন কি করবে সে? কিভাবে বোঝাবে বর্ষা এক সময় অপ্রিয় ছিল, কিন্তু এখন অনেক আপন, প্রিয় কেউ? মাথা ভন ভন করছে শুভ্রের। হঠাৎই শুভ্রের চোখ গেল খাটের ঠিক কর্নারের দিকে। বর্ষার দেওয়া সেই গিফট বক্সটা পড়ে আছে সেখানে। তালে তালে এই কয়দিনে দেখা হয়নি সেটা। শুভ্র চটপট এগিয়ে যায় সেটার দিকে। নিচে বসেই খুলে দেখল গিফট বক্সটা, যেখানে রয়েছে লাভের তৈরি একটা শোপিস, সাথে ছোট্ট একটা লাল রঙের টেডি, তার সাথে ছোট্ট একটা চিরকুট। শুভ্র সব রেখে চিরকুটটা হাতে নিল, যেখানে লেখা। আমি জানি না আমার অনুভূতিগুলো আজও আপনার কাছে উপস্থাপন করতে পারবো কিনা। অনেক দিন যাবৎ ভাবছি আপনাকে আমার মনের কথাগুলো বলে দিই, কিন্তু সাহসই কুলোচ্ছিল না। তবে আজ অনেক ভেবে চিন্তে সাহস করে বলতে এসেছি আপনাকে। ভীষণ ভালোবাসি আমি আপনাকে, সেই ছোট্টবেলা থেকে। আপনাকে ছোটবেলা থেকেই নিজের অজান্তেই অনেকবার আঘাত করেছি আমি। এজন্য আমি খুবই দুঃখিত। আমি জানি না আপনি কোনোদিনও আমায় ভালোবাসবেন কিনা, তবে আমি বাসি, ভীষণ বাসি, বড্ড ভালোবাসি আমি আপনাকে। আপনার উত্তরের অপেক্ষায় আছি, কিন্তু প্লিজ নিরাশ করবেন না একটু। ইতি, বর্ষা। আনমনে হাসল শুভ্র। মেয়েটা তাকে বড্ডই ভালোবেসে ফেলেছে, কিন্তু এখন? কথাটা ভাবতেই হাসি গায়েব হয়ে গেল শুভ্রের। কি করবে এখন? হঠাৎই বলে উঠল, বাংলাদেশ যেতে হবে তাকে, যত তাড়াতাড়ি সম্ভব দূরত্ব হাঁটাতেই হবে। এ যেন বেশি যন্ত্রণা দিয়ে ফেলছে তাদের। জানিস তো, একটুখানি ভুল বোঝাবুঝি একটা সম্পর্ক ভেঙে দেওয়ার অনেকখানি ক্ষমতা রাখে। কিছুটা ওই কাঁচের গ্লাসের মতো, হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যাওয়া সময়ের মতো। ভরা ক্লাসরুমের মাঝে বসে হুট করেই কথাটা বলে উঠল হিয়া শিফাকে। বেশ খানিকটা অবাক হয়েই বলল সে, মানে? প্রতি উত্তরে তাকায় হিয়া শিফার মুখের দিকে, তারপর বলে, তুই কি বুঝিসনি আমার কথা? বুঝিনি এমনটা নয়, আসলে তুই কিসের ভিত্তিতে কথাটা বললি সেটাই ভাবছি। বেশি ভেবে কাজ নেই, বুঝলি? সব সময় এতটুকু কথা মাথায় রাখবি যে অনেক সময় আমরা চোখের সামনে যেটা দেখি সেটা সত্যি হয় না। দেখা না দেখার মাঝেও অনেক সত্যতা লুকিয়ে থাকে, যেটা জানলে হয়তো তুই নিজেও ভীষণ চমকে যাবি। শিফার কথার আগামাথা কিছু বুঝতে না পেরে বলে উঠল শিফা, আমি তোর কথা আগামাথায় কিছুই বুঝতে পারছি না হিয়া। এবার বেশ বিরক্ত হলো হিয়া। বিরক্ত মাখা দৃষ্টি নিয়েই শিফার দিকে তাকিয়ে বলল সে, এত বুঝে তোর কি কাজ? যাহ বাবা, এত কিছু বললি, কিন্তু কেন বললি তা শুনবো না। বেশি শুনে কাজ নেই, শুধু এইটুকু জেনে রাখ, খুব শীঘ্রই আমি আর নির্মল বিয়ে করছি। সঙ্গে সঙ্গে চোখ বড় বড় হয়ে যায় শিফার। অবাক হয়েই বলে সে, কি? দিনে দিনে কি কানা হয়ে যাচ্ছিস নাকি? কানা হয়নি, কিন্তু তোর কথাটা যেন হজম হলো না। হজম না হওয়ার কি আছে? তুই সত্যি সত্যি নির্মল ভাইয়াকে বিয়ে করবি? তা নয় তো কি, নির্মল আমায় কতটা ভালোবাসে বলতো। কিন্তু কিছুদিন আগেই তো নির্মল ভাইয়াকে ভিলেন বলে আখ্যায়িত করলি, তার বেলা? ওগুলো সব পুরনো, আগের কথা। জানিস না আগের দিন বাঘে খায়? তার মানে তুইও? উত্তরে মুচকি হাসে হিয়া, যা দেখে শিফা খুশি হয়ে বলে, যা ভালোই হয়েছে, অবশেষে নির্মল ভাইয়া তোর মন জয় করতে পারলো। ওরে কাকু, বিয়া খামু। শেষের কথাটা শিফা এতটাই জোরে বলল যে আশেপাশের সবাই তাকালো ওদের দিকে। টিচার তো তৎক্ষণাৎ বলে উঠল, সাইলেন্ট। শিফা ঠোঁটে কামড় দিল মুহূর্তেই। শিফার কাণ্ডে হিয়া সোজা হয়ে বসল, তারপর বইয়ের পাতার দিকে তাকিয়ে আস্তে আস্তে বলল, তুই কি আস্তে কথা বলতে পারিস না বুদ্ধু?
হিয়ার কথা শুনে শিফাও ঠোঁটে কামড় দিয়ে আস্তে আস্তে বলল। সরি দোস্ত, এক্সাইটিংয়ে জোরে হয়ে গেছে। প্রতি উত্তরে শুধু একটা শব্দই উচ্চারণ করে হিয়া। পাগল একটা। সত্তা দিয়ে ডাইনিং টেবিলের সামনে বসে টিভিতে নাটক দেখতে দেখতে সুপারি কাটছিল বর্ষাদের বাড়ির কাজের লোক রাহেলা সুন্দরী। পাশেই বর্ষার মা বসে আছে চুপচাপ। ইদানিং কোনো কিছুই ভালো লাগে না তার। বর্ষা বাবা মায়ের একমাত্র সন্তান, যার দরুন বর্ষা চলে যাওয়ায় পুরো বাড়িটাই একদম ফাঁকা হয়ে গেছে। হঠাৎই রাহেলা সুন্দরী বলে উঠল, আচ্ছা আফা, এই যে বাংলা নাটকগুলা খালি নায়করে লইয়া টানাটানি করে, কামটা কি ঠিক করে কন? বিয়া হয়ে গেছে, তারপরও এক লগে 2-3টা মাইয়া নায়করে লইয়া টানাটানি করে। কই হেতিগো দেশে কি পোলাগো অভাব পড়ছে নাকি? আমগো গ্রামে কতগুলা বেডা আছে এখনো বিয়াই করে নাই, ওদের পিছনে ঘুরঘুর করলেও তো হয়। রাহেলার কথা শুনে বর্ষার মা ফিক করে হেসে ফেলল, তারপর বলল, তুমিও না রাহেলা, কি যে বলো। হাসা কইতাছে না পা, মোর ছোটবেলা থেকেই একটা স্বপ্ন ছিল ঘটকালি করুম, কিন্তু কোনোদিন সুযোগই পাইলাম না। রাহেলার কথা শুনে এবার উচ্চস্বরে হেসে ফেলল বর্ষার মা। পাল্টা কিছু বলবে এরই মাঝে বাড়ির কলিং বেলটা বেজে উঠল উচ্চস্বরে। যা দেখে রাহেলা সুপারি কাটা বন্ধ করে বলল, আপনি বহেন, আমি খুলতাছি। বলেই চটজলদি বসা থেকে উঠে দাঁড়ালো রাহেলা। তারপর এগিয়ে গেল দরজার কাছে। দরজা খুলতেই বর্ষাকে দেখে। বেশ অবাক হয়েই চেঁচিয়ে বলল রাহেলা, আফা, বর্ষামণি আইছে। রাহেলার কথা শুনে বর্ষার মা বেশ অবাক হয়েই বলল, মাথা গেছে নাকি রাহেলা? বর্ষা কি করে আসবে, ও তো লন্ডনে। আমি সত্যি কইতাছি আফা, দেখেন। ততক্ষণে বর্ষাও বাড়ির ভেতর ঢুকে পড়ে। বর্ষার মাও পেছন ঘুরে সত্যি সত্যি বর্ষাকে দেখে আর অবাক হয়ে বলে ওঠে, তুই এসেছিস মা? প্রতি উত্তরে মায়ের কাছে এগিয়ে এসে মাকে জড়িয়ে ধরে নির্বিকার গলায় বলল বর্ষা, কেমন আছো মা? ভালো, তুই? ভালো। মেয়ের কথা শুনে মেয়েকে ছাড়িয়ে বলল বর্ষার মা, তা হঠাৎ চলে এলি, শুভ্র আসেনি? তোদের কথা ভীষণ মনে পড়ছিল, আর দাদুরও নাকি শরীরটা ভালো নেই, তাই চলে এলাম। তা নয় বুঝলাম, শুভ্র আসেনি। উনি অফিসের কাজে ব্যস্ত মা, তাই আসেনি, আমি একাই এসেছি। ওহ, তা তুই কি এয়ারপোর্ট থেকে সরাসরি এখানে এসেছিস? প্রতি উত্তরে কিছুক্ষণ ভেবে বলে উঠল বর্ষার মা, যাক ভালো হয়েছে, তুই রুমে গিয়ে ফ্রেশ হ, আমি খাবার বাড়ছি। মায়ের কথার উত্তর হিসেবে তেমন কিছু না বলেই নিজের রুমের দিকে অগ্রসর হলো বর্ষা। মেয়ের কাজে খানিকটা খটকা লাগলো বর্ষার মায়ের। মেয়েরা হুট করে চলে এলো কাউকে কিছু না বলে। চোখ মুখ দেখেও ঠিক ভালো ঠেকলো না, কিছু কি হয়েছে তবে, ভাবল বর্ষার মা। হসপিটালে নিজের রুমের চেম্বারে বসে আছে নির্মল। চোখে মুখে খুশির ছাপ তার। পরিশেষে তার প্রাণপ্রিয় দর্শিনী তাকে ভালোবাসি বলেছে। এবার খুব শীঘ্রই হিয়াকে বিয়ে করে একেবারে নিজের করে নিবে নির্মল। হঠাৎই পেশেন্টের কথায় হুঁশ আসে নির্মলের। পেশেন্ট বলে, আমার কি আশা লাগবে ডাক্তার বাবু? প্রতি উত্তরে পেশেন্টের দিকে তাকিয়ে বলল নির্মল, জি। এই ওষুধগুলো খেয়ে কতটুকু সুস্থতা ফিল করছেন এটা বলার জন্য হলেও আপনাকে একবার আসতে হবে। ঠিক আছে ডাক্তার বাবু। এই বলে লোকটি বেরিয়ে গেল রুম থেকে। এরই মাঝে সেখানে উপস্থিত হলো নির্মলের বন্ধু আকিব। খুব খুশি খুশি ভাব নিয়ে বলল সে, ভাই, ভাবি তো বিয়ে করতে রাজি, এবার তবে বিয়ের তোড়জোড়টা শুরু করে দেই। আকিবের কথা শুনে বেশ অবাক হয়েই বলল নির্মল, তুই কি করে জানলি? আরে ভাই, এখন কি আর খাই সজি? আপনার হাব ভাব দেখে হলেও অনেক কিছু বুঝি। হাসল নির্মল। আশ্চর্য, তার হাবভাব কি বলে দিচ্ছে হিয়া তাকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। নির্মল লজ্জা পাচ্ছে, চোখে মুখে স্পষ্ট লজ্জার ছাপ। নির্মলের কাণ্ডে আকিব হেসেই উঠল। আরে ভাই, এত লজ্জা পেলে চলে কোন? আমি মোটেও লজ্জা পাচ্ছি না। আপনার চোখ তো তা বলছে না ভাই।
তুই আবার কবে থেকে চুপ পড়তে শুরু করলি? এই তো ভাই, মাত্রই। তুই যাবি এখান থেকে? হাসলো আকিব। প্রথমবার নির্মলের পেছনে লাগার সুযোগ পেয়েছে সে। এত সহজে ছেড়ে দিলে চলে নাকি? আকিব হেসেই বলল,